শ্রাবণ, এগুলো কি শুনছি? অহনা যা বলছে সব ঠিক? শ্রাবণ কি উত্তর দেবে ভেবে পায় না। মাথা নিচু করে থেকেও কোনো সমাধান নেই। পুরো বাড়ির সকলে তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ এটাও জানে, বেশিক্ষণ চুপ থাকলে ফারুক তালুকদার রেগে যাবেন। হলোও তাই। ফারুক তালুকদার ধমকে উঠলেন। শ্রাবণ কেঁপে ওঠে, সাথে বাড়ির সকলে। এই বাড়ির সকলে ভয় পায় তাকে। ফারুক আবার বলে ওঠে, কি হলো বলো? জি মামা? কিসের জি? অহনা যা বলছে সত্যি। শ্রাবণ কথাটা বলা মাত্রই আনিস উঠতে চাইল, উদ্দেশ্য শ্রাবণকে চড় মারা। ফারুক তালুকদার বুঝতে পেরে আটকালেন। পুরো বাড়ির মানুষের সামনে একটা এত বড় ছেলেকে অপদস্থ সে করবে না, এমনকি অপমানিত হয় সে কাজও করবে না। শ্রাবণের বাবা ফারুক তালুকদারের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই হিসেবেই নিজের বোন মনিরার সাথে বিয়ে দেয় শ্রাবণের বাবাকে। তবে শ্রাবণের বাবার অকাল মৃত্যুতে সবাই শোকাহত। শ্রাবণের বাবার মৃত্যুর আগে ফারুক তালুকদারকে বলে গিয়েছিল যে তার ছেলে কোনো ভুল করলে ভুল ধরিয়ে দিতে আর নিজের সন্তানের মতো আগলে রাখতে। ফারুক তালুকদার সেটাই করলেন। সেই জন্যই শুভ্র আর শ্রাবণকে একই চোখে দেখেন তিনি। দুই ভাইকে কখনো কষ্ট পেতে দেননি কোনো জিনিসের। তবে আজ এত বড় ভুল করে বসেছে, এর কি ক্ষমা হয়? ফারুক তালুকদার রেগে গেছেন শ্রাবণের কথায়। রাগে কণ্ঠেই বলে উঠল, তোমার লজ্জা করে না? একটা গর্ভবতী মেয়েকে একলা ফেলে এসে তার সাথে যোগাযোগ বন্ধ করে তাকে ডিভোর্স দিয়ে দিতে? আমার আফসোস লাগছে, ঠিক মতো বড় করে তুলতে পারিনি আমি তোমাকে। শ্রাবণের খুব খারাপ লাগছে। ছোট থেকে ফারুক তালুকদার তাকে বাবার মতো ভালোবাসেন আর কখনো বকে নাই। সেই মানুষটা আজ তার জন্য কষ্ট পাচ্ছে। বাড়ির সবাই রাগ হলো। শুভ্র চোখ শক্ত হয়ে গেল। যতই হোক অহনা তার বেস্ট ফ্রেন্ড আর শ্রাবণ তার ভাই। তবুও রেগে শ্রাবণকে বলে উঠল, তোকে ভাই বলতেও লজ্জা করছে। এতটা কাপুরুষের মতো কাজ করলি কিভাবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ মুখ তুলে তাকায়। শুভ্রর কথা শুনে তার মাথায় রাগ উঠে যায়। নিজেও রেগে বলে ওঠে, তোর জন্যই তো, তোকে কেন্দ্র করেই ভুল বুঝেছিলাম। শ্রাবণের কথায় সবাই চমকায়, শুভ্রও চমকে যায়। বাড়ির প্রত্যেকটি মানুষ যেন আজ চমকের ওপর আছে। শুভ্র কপাল কুঁচকে বলে ওঠে, কি আজে বাজে বকছিস? আমাকে কেন্দ্র করে মানে? যা বলছি সত্যি বলছি। তোকে কেন্দ্র করে ভুল বুঝে আমি অহনাকে ডিভোর্স দিয়েছি, শুধু তোর কারণে, নয়তো ওকে আমি কম ভালোবাসতাম না। তুই পাগল হয়ে গেছিস? আজে বাজে বকা বন্ধ কর। আমার জন্য ডিভোর্স দিয়েছিস মানে কি? তুই বুঝিস না? আকাশ প্রতিদিন একের পর এক তোদের অন্তরঙ্গ ছবি আমাকে সেন্ড করতো। আমি একজন পুরুষ হয়ে কিভাবে সইতাম এসব? মানে? শ্রাবণ আরও কিছু বলতে যাবে, তার আগেই ফারুক তালুকদার কঠিন এক ধমক দিয়ে দুজনকে চুপ করিয়ে দেয়। তিনি বুঝেছেন দুই ভাইয়ের ঝামেলার মাঝে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। তবে সেটা কি? এখন এমন তর্কাতর্কি করলে দুই ভাইয়ের মাঝে ঝামেলা হবে, পরে কোনো সমস্যার সমাধান হবে না। ফারুক তালুকদারের কথায় শুভ্র শ্রাবণ দুজনেই থেমে যায়। আনিস তালুকদার বসে আছেন বেশ সিরিয়াস ভঙ্গিতে। বাড়ির সবাই চুপ, যেন কথা বললেই কিছু মিস করবেন। ফারুক তালুকদার নিজের কঠিনত্ব বজায় রেখে শ্রাবণকে বলে, শ্রাবণ তুমি সব কিছু খুলে বলো, দোষদার শাস্তি সে পাবে। আজ বিচারে বসেছি, সমাধান করেই ছাড়ব। শ্রাবণ মাথা নিচু করে নেয়। তারপর আবারও আর চোখে অহনার কান্নারত লালচে মুখটা দেখে নেয়। অহনার মুখ দেখে শ্রাবণের বুক কেঁপে ওঠে। কত শুকিয়ে গেছে মেয়েটা। বেশ কিছুক্ষণ শ্রাবণ চুপ থেকে বলা শুরু করে, আমার আর অহনার বিয়ের পর আমরা লুকিয়ে একটা সংসার শুরু করি। অহনা নিজের পড়াশোনা চালু রাখে, আমিও আমার কাজ। আমি কখনো কাউকে বুঝতে দিইনি। আমাদের বিয়ের কিছুদিন পর শুভ্র জেনে যায়, তবে আমার সাথে অহনার বিয়ে হয়েছে এটা জানতো না। তারপর একদিন রাতে আমি ঘরে শুয়ে আছি, অহনা তখন ঢাকায় আর আমি এখানে। হঠাৎ আকাশের একটা টেক্সট আসে, বলে, ভাইয়া আপনার আর আপুর কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আমি চমকেছিলাম নিজের শালার মুখে তার বোনের কথা শুনে। আমি যখন বলি কেন, তখন আকাশ আমারে কয়েকটা ছবি দেয়। ছবিগুলো এমন ছিল যে কয়েকটা দেখলে মনে হবে শুভ্র অহনাকে চুমু খাচ্ছে। তখন আমার মাথা গরম হয়ে যায়। তখন জীবনের একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আকাশকে ফলো করার কথা বলেছি। ও প্রতিদিন আপডেট দিত। আমিও ভাবতাম নিজের বোনের এমন খারাপ সম্পর্ক ভাই হিসেবে না মানতে পেরে এসব করছে।
একসময় সে অন্য ছেলেদের নিয়েও দিত। তখন থেকে অহনার প্রতি আমার ইন্টারেস্ট চলে যেতে শুরু করে। অহনার সান্নিধ্যে খারাপ লাগতে থাকে। আমিও খেয়াল করতাম শুভ্র অহনার সাথে বেশি মিশে, আর অহনা বেশি টাইম বাইরে বাইরে কাটাতো। তাই আমারও রাগ হয়। শ্রাবণ একটু থেমে আবার বলতে শুরু করে। বিশেষ করে খারাপ লাগতে শুরু করে অহনা কিভাবে পারছে শুভ্রর সাথে সম্পর্ক করতে। শুভ্র আমার ভাই ছিল। একদিন সব কিছু ছাড়িয়ে গেল। আমি সিলেট আসার দিন। আমি দুপুরে বসে আছি, ও আমারে বলছে, শ্রাবণ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তখন জিজ্ঞেস করলেও অহনা বলেছিল পরে বলবে। আমি আর ঘাঁটি নাই। সেদিন রাতে আসার সময় আকাশ আমার ফোনে কিছু চ্যাট লিস্ট আর কিছু খারাপ ছবি দেয়, যাতে আমার ঘৃণা জন্মায় অহনার প্রতি। আমিও ভেবেছিলাম আকাশ হয়তো নিজের বোনের এসব খারাপ জিনিস সহ্য করতে পারছে না বলেই আমাকে এসব দিয়ে সাহায্য করছে দূরে চলে যেতে। সেদিন পরপর আরও কয়েকটা ছবি আছে শুভ্রর সাথে অহনার আর কিছু অন্য ছেলের চ্যাট লিস্ট, যাতে স্পষ্ট অহনা কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে। সেখান থেকে রাগ সৃষ্টি, সাথে জেদ। আমিও প্রতিজ্ঞা করি ও ডিভোর্স দেওয়ার আগে আমি দিব, আর আমি সেই ভুলটাই করি। তার কিছুদিন পর শুনি অহনা বিয়ে করেছে, সাথে প্রেগনেন্ট। এই খবরটা আমাকে আকাশ দিয়েছিল। তবে বাচ্চাটি আমিও ভেবেছিলাম অন্য ছেলের। তবে আমার ভুল ভাঙে বুঝতে পারি ছবিগুলো এডিট করা। আর আকাশ যে ফটো এডিটর আমি কখনো জানতাম না। আকাশকে আমি অনেক বিশ্বাস করতাম। তবে আমার ভুল ভাঙতে দেরি হয়। ততদিনে সবাই জেনে গেছে অহনা আর শুভ্র বিয়ে করেছে, আর অহনা গর্ভবতী। আমিও ভেবেছিলাম হয়তো বাচ্চাটি শুভ্রর, তাই আমি চুপ হয়ে যাই। রাগ হয় আমার, শুভ্র কেড়ে নিল আমার ভালোবাসার মানুষটিকে। আমিও তাই করব। সেই রাগ থেকেই সেদিন আমি সারা আর শুভ্রর মাঝে দ্বন্দ্ব লাগিয়ে সারাকে নিজের করতে চেয়েছিলাম, শুধু রাগ থেকেই, যাতে শুভ্র আমার কষ্ট বুঝতে পারে। তবে আজ যখন জানলাম অহনা বিয়ে করেনি আর ওটা শুভ্র নয়, আমার সন্তান, তখন আমার পুরোপুরি ভুল ভাঙে। কথাগুলো বলে থামে শ্রাবণ। মাথা যন্ত্রণা করছে তার। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতপ্ত নোনা জল। বাড়ির সকলে নীরব। অহনার বুঝতে বাকি নেই যে যে ভাইকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, সেই ভাই তার সুন্দর সাজানো জীবনটা নষ্ট করে দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে ফারুক তালুকদার শ্রাবণকে উদ্দেশ্য করে বলে ওঠে, তো শেষ অবধি কী মনে হচ্ছে এখানে কার দোষ ছিল? শ্রাবণ মাথা নিচু করে করুণ কণ্ঠে বলে ওঠে, এখানে আমার দোষ ছিল, যেখানে আমি নিজের স্ত্রীর থেকে তার ভাইকে বেশি বিশ্বাস করেছি। নিজের স্ত্রীকে কখনো সত্যি মিথ্যা জিজ্ঞেস করিনি। নিজের ভাই সম্পর্কে খারাপ ধারণা নিয়েছি। সবশেষে আমি দোষী। ফারুক তালুকদার একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ফারুক তালুকদারের কাছে ভুল মানেই ভুল, আর ভুল করলে শাস্তি পেতেই হবে। আর তোমাকে পাওয়া লাগবে শাস্তি, কঠিনতম শাস্তি। বলে ফোন লাগালো নিজের বন্ধু আকরামকে, যে কিনা পুলিশের ওসি। তাকে কিছু টেক্সট দিল, সাথে আসতে বলল। পুরো বাড়ির সকলে কেঁপে ওঠে ফারুক তালুকদারের এমন কাজে। শেষ পর্যন্ত জেলে দিবে ভাবা যাচ্ছে না। শ্রাবণ নীরবে চোখের পানি ফেলে। শুভ্র কিছু বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দেয়। তারপর অহনার দিকে তাকিয়ে বলে ওঠে, তো অহনা, শ্রাবণের কথা শুনে মেন কালপ্রিট খুঁজে পেয়েছ, নাকি আমি খুঁজে দিব, নাকি তোমার কাছে এখনও শ্রাবণ দোষী? ফারুক তালুকদারের কথায় অহনা আবারও কেঁদে ওঠে। যাকে নিজের সব ভাবতো সেই ভাই তার লাইফটা শেষ করলো। কিভাবে পারলো এত নিষ্ঠুর হতে? কি জবাব দিবে এত মানুষের ভিড়ে যে তার ভাই তার সংসার নষ্ট করেছে? খুব ঘৃণা হচ্ছে নিজের ভাইয়ের প্রতি। আজ সারারও খারাপ লাগছে অহনার জন্য, সাথে ফাতিয়ারও। ভুল বোঝাবুঝিতে সম্পর্ক কিভাবে শেষ হয়? হঠাৎ অর্কের ফোন বেজে ওঠে। অর্ক ফোন পকেট থেকে বের করে শুভ্রকে কিছু একটা ইশারা করতেই শুভ্র বেরিয়ে যায় বাইরে। শুভ্র সবার মাঝ থেকে বেরিয়ে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা ডেলিভারি ম্যান থেকে কিছু আনিয়ে নেয় দারোয়ানকে দিয়ে। বেশ বড়সড় বাক্স। শুভ্র বক্সটি মিসেস সুমনাকে ডেকে কিছু একটা বলে। মিসেস সুমনাও সাবধানে রেখে দেয় বক্সটি নিরাপদ স্থানে। শুভ্র আর সুমনা বেগম আবার নিজেদের জায়গায় এসে দাঁড়ালো। শুভ্র অর্ককে চোখের ইশারায় হ্যাঁ সূচক ইশারা দিল। অর্ক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এতক্ষণে। ফারুক তালুকদার বেশ কিছুক্ষণ চুপ রইলেন। তারপর নিজের গম্ভীর মুখশ্রী নিয়ে সবাইকে এক পলক পর্যবেক্ষণ করলো। তারপর গলা ঝাড়া দিয়ে বলে উঠল, আমি অনেক ভেবে যা বুঝলাম, যদি মেন কালপিট কেউ হয়ে থাকে সেটা আকাশ। একটা ভাই কতটা পাষাণ্ড হলে তার বড় বোনের সংসার নষ্ট করতে পারে, তাও আবার বন্ধু সমতুল্য দেওয়ারকে নিয়ে।
ছি। অহনার মাথা নিচু, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ফাতেহা এবার অবাকের চরম পর্যায়ে। যতটা খারাপ সে রেহানকে ভেবেছিল তার থেকে হাজার গুণ বেশি খারাপ সে। নিজেরই ঘেন্না লাগছে অমন অসভ্য একটা ছেলেকে ভালোবাসার জন্য, যে কিনা নিজের বোনের সুখের সংসারটা নষ্ট করে দিল। সারার চোখের কোনা ভেজা, তারও খারাপ লাগছে। বাড়ির প্রতিটি মানুষ নির্বাক। শ্রাবণের মাথা নিচু। ফারুক তালুকদার ইতিমধ্যে মনিরাকে তালুকদার বাড়িতে যত দ্রুত সম্ভব ফিরতে বলেছে, তবে মনিরা আসতে লেট হবে। ফারুক তালুকদার আবার বলে উঠলেন, আমি আকাশকে মেন কালপ্রিট বলেছি, এর শাস্তি সে পাবে। শ্রাবণ অ্যান্ড অহনা তাকিয়ে, তবে তোমরা কম দোষী না। তোমাদের শাস্তি সন্ধ্যায় পুলিশ আসবে, তখন হাতে নাতে পেয়ে যাবে। সবার মনের মাঝে কৌতূহল জন্ম নেয়, পুলিশ কেন আসবে? ফারুক তালুকদার কি তাদের ধরিয়ে দিবে? তবে মনের প্রশ্ন মনেই থাকে, মুখ ফুটে আর কিছু বলতে পারে না। ফারুক তালুকদার সোফা থেকে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে, তারপর জোরে বলে ওঠে, অহনা আর শ্রাবণ একা ছেড়ে দিয়ে সবাই বেরিয়ে এসো। শুভ্রর মা, আমাদের খেতে দাও, ফ্রেশ হয়ে এখনই আসছি। আনিস আয়। ভাইয়ের কথায় আনিসও চলে আসে। আনিতা ব্যস্ত হয়ে পড়েন খাবার গরম করতে। শুভ্র সারাকে নিয়ে ওপরে চলে আসে। অর্ক উঠে বাগানে চলে এলো, তার বাবারা চলে আসার মতো হয়েছে। ফাতেহাও বেরিয়েছে অর্কের পেছন পেছন। তার মনটা আজ বেশ খারাপ। ফাতেহা বাগানের ভেতরে গিয়ে দোলনায় বসে আকাশের দিকে চেয়ে রয় এক দৃষ্টিতে। অর্ক মেন গেটের দারোয়ানের সাথে কথা বলে বাড়ির ভেতরে যাচ্ছিল। হঠাৎ চোখ পড়ে বাগানের ভেতরে দোলনায় বসে থাকা ফাতেহার দিকে। অর্ক আগেই খেয়াল করেছিল ফাতেহার চোখে পানি, আর এখন আকাশের দিকে চেয়ে উদাস হয়ে বসে থাকা অর্ক ফাতেহার দিকে হেঁটে যায় ধীরে ধীরে। ফাতেহার পাশে বসতে গিয়ে ফাতেহাকে বলে, বসতে পারি? বসুন। মন খারাপ কেন জানতে পারি? ফাতেহা চোখের পানি বাম হাতে তালু দিয়ে মুছে আকাশের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে বলে, কই, বিএফের জন্য মন খারাপ মানে? এই যে এত কিছু জানলেন তার ব্যাপারে, খারাপ তো লাগতেই পারে, স্বাভাবিক, তাই বললাম আর কি। অর্কের কথায় ফাতেহা তড়িৎ বেগে অর্কের দিকে তাকায়, চোখ বড় বড় করে বলে, কি বললেন? কি বললাম আর কি, অহনা মেয়েটা সেই ভাই তোমার ভিএফ বা কাছের কেউ। ফাতেহা কেঁপে ওঠে, ভয় মনে বাসা বাঁধে, যদি অর্ক বাড়িতে বলে দেয় তো তার বাবা আর ভাই তো তাকে মেরেই ফেলবে। ফাতিহা কাঁপতে কাঁপতে বলে ওঠে, আপনি জানলেন কি করে? অর্ক বোধহয় হাসলো, তারপর উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ফিরে পকেটে হাত গুজে বলে উঠল, চিন্তা নেই মিস ফাতেহা, আপনি ভয় পাবেন না, আমি কাউকে বলবো না। তবে শুনুন, আপনি যেখানকার স্টুডেন্ট, আমি সেখানকার লেকচারার, মানে বুঝলাম না, কিছু জিনিসের মানে হয় না। আসি, পরে এক সময় কথা হবে। তবে মন খারাপ করবেন না, আপনি যার বুকের পাঁজর দিয়ে তৈরি, আপনার তার সাথে গাঁটছড়া বাঁধবে। অর্ক আর দাঁড়ালো না, তার ফোন বাজছে, হয়তো তার বাবা চলে এসেছে। আজ তার খুশির দিন, তার অসুস্থ মা আবার ঠিক হয়ে যাবে, তার পুচকি বোনু আবার তার কাছে আবদার করবে একের পর এক, আবার তাদের বাড়িটা আনন্দে ভরে উঠবে। অর্কের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে ফাতেহা। আচ্ছা, মানুষটা কেমন জানি, আমি তার ছোট জেনেও আপনি বলে সম্বোধন করলো, কতটা রেসপেক্টের সাথে কথা বলল, কি আজব ব্যাপার, আমার মন খারাপ বুঝেও গেল। আচ্ছা, সে কিসের স্টুডেন্ট আর স্যারের কথা বলল? ফাতেহার মাথায় ঢুকলো না, তবে আপাতত মনের মাঝে রেহান নেই, মন খারাপও নেই। আনিসার অন্তু রুমে বসে আছে তো আছেই, আনিসার খুব খারাপ লাগছে সারার জন্য। অহনা যদি শুভ্র ভাইয়ার কাছে থেকে যায় তবে সারার কি হবে? আচ্ছা, সারা কি এসব সহ্য করতে পারবে? আচ্ছা, এতক্ষণ কি করছে নিচে, একবার গিয়ে দেখবো? না না, বাবা থাক, ওর চেয়ে বরং চকলেট খায়। দেখা গেল চাচ্চুর সামনে ওই খাটাস ভম্বলটা আমাকে বকা দিল। আচ্ছা, উনি কি বুঝে না আমি ওনাকে কতটা ভালোবাসি? যতটা ভালোবাসলে ঘুমের মাঝেও ওই শ্যামলার আগে মুখটা ভেসে ওঠে। আনিসা আবার মনে মনে বিড়বিড় করে ওঠে, ইস ব্যাটা খাটাস, আমিও আপনাকে ভাইয়া বলে জ্বালাবো উপন্যাসের নায়িকাদের মতো। কি কিউট হবে, ইস কবে বুঝবেন আপনি, বয়স তো বেড়েই চলেছে। আনিসার বিড়বিড় দেখে অন্তু খাওয়া থামিয়ে কপাল কুঁচকালো, তারপর হঠাৎ করে ধাক্কা দিয়ে বলে, এই আপু, তোর কি ভূতে ধরলো, এমন বিড়বিড় করছিস কেন? অন্তুর ধাক্কায় আনিসা বেচারি লাফিয়ে ওঠে, সাথে বুকে থুথু দেয়। আনিসার লাফানো দেখে অন্তুও ভয় পেয়ে যায়, ছিটকে দূরে সরে যায়। অন্তু আবারও বলে ওঠে, কি বিড়বিড় করছিলি? কই কি, এই যে এখনই। আনিসা অন্তুর মাথায় একটা গাঁটটা মেরে বলে, তোর চোখে দিনের বেলা ভুল দেখা শুরু করেছিস, আব্বুকে বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি, দাঁড়া। কথাটি বলে হুহা করে হেসে ওঠে আনিসা বোকার মতো, যদিও হাসির কোনো কারণ নেই।
তবুও অন্তুকে এই প্রসঙ্গ ভোলাতে হাসছে। কাজও হলো। আনিসা অন্তুর ভাগের চকলেট টান দিতে অন্তুও চেতে গেল। শুরু হলো কাড়াকাড়ি। একবার অন্তু টানছে তো, আর একবার আনিসা। ড্রয়িং রুম থেকে সবাই এক এক করে বেরিয়ে যায়। দাঁড়িয়ে রয় দুটি অনুতপ্ত হৃদয়। নিজেদের ভুলের জন্য তারা আজ এত দূরে। কখনো কেউ কারোর কাছে ছোট হয়নি। নিজেদের ইগো ঠিক রাখতে গিয়ে সম্পর্ক শেষ করে দিল। তাদের মেয়েটাও তার আসল বাবার কাছে থেকেও ছিল না। শ্রাবণ খুবই অনুতপ্ত নিজের ভুলের জন্য। অহনার সামনে মুখ উঁচিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না তার। অহনা উঠে দাঁড়ায়। অহনার মুখটা মলিন, নিজের প্রতি লজ্জা লাগছে, সাথে বড্ড অভিমান জমেছে শ্রাবণের প্রতি। অভিমান কেন বা জমবে না? শ্রাবণ যদি একবার সত্যিটা যাচাই করত। তবু অহনা এতে লজ্জিত যে এতদিন যাকে ভুল নিষ্ঠুর ভেবে এসেছে, আসলে তার কোনো দোষই ছিল না। অহনার মাথা নিচু। কি বলবে সে? কখনো ভুলেও কল্পনা করতে পারে নাই তার আপন ভাই তার জীবনটা নষ্ট করে দেবে। একদিন অবশ্যই সকল প্রশ্নের উত্তর সে নিবে, খুব ভয়ঙ্করভাবে। শ্রাবণ ধীর পায়ে অহনার সামনে এসে দাঁড়ায়। মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নেই তার মাঝে। তবুও অনেক কষ্টে হৃৎপিণ্ডের প্রচণ্ড গতি সামাল দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, অহনা। শ্রাবণের এই শান্ত কণ্ঠটা অহনার হৃদয়ে নদীর ঠান্ডা শীতল স্রোতের মতো বয়ে যায়। অহনা আর নিজের অভিমান ধরে রাখতে পারে না। আছড়ে পড়ে শ্রাবণের বুকে, জড়িয়ে ধরে খুব জোরে কেঁদে ওঠে। শ্রাবণ স্তব্ধ। সব কিছু বুঝতে সময় লাগে তার। শ্রাবণও হাত উঁচিয়ে অহনার পিঠে হাত রাখে, জড়িয়ে নেয় অহনাকে। অহনা কাঁদতে থাকে ধারাহীন। শ্রাবণের চোখেও পানি। নিজের বুকের খালি অংশটুকু আজ পরিপূর্ণ লাগছে, তবে তাও যেন কিছুটা খালি। অহনা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি আমাকে ছেড়ে আসার আগে কারণটা বলেননি কেন শ্রাবণ? বলেননি কেন? বলেন, কেন কাঁদালেন এত আমায়? প্রশ্নের উত্তর দেন শ্রাবণ। শ্রাবণ স্তব্ধ। কি উত্তর দেবে সে? চোখ বেয়ে পড়ছে নোনা জল। অহনার কালো চুলের ভাঁজে মিলে যাচ্ছে। আনিসা মাত্র দরজা থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতে অহনার কান্না শুনতে পায়। পরক্ষণে চোখ যায় সোফার পাশে স্থির দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাই, আর তার বুকে অহনা লেপ্টে আছে। শ্রাবণও জড়িয়ে আছে অহনাকে। আনিসা স্থির হয়ে যায়। চোখ পড়ে বাড়ির সকলের দিকে, যে যা কাজে ব্যস্ত। আনিসার মাথা শূন্য লাগছে। কি দেখলো সে? কেন দেখলো? স্বপ্ন নাকি সত্যি? ভেবে পায় না আনিসা। মাথা চক্কর দিয়ে ওঠে। টাল সামলাতে না পেরে প্রথম সিঁড়িতে আছড়ে পড়ে সে। চোখে পানি টলমলিয়ে ওঠে।